ধরণীর বুকে এখন আবছা আলোয় আলোকিত হয়ে আছে। সন্ধে নেমে এসেছে যে পিটপিট আলোয় খুলনায় চৌধুরী বাড়ির বাগানখানায় যেন বিভিন্ন ধরনের ফুলগুলো নিজের সৌন্দর্য মেলে ধরেছে। রেখা বেগমের মুরগিগুলো নিজের নিড়ে ফিরে যেতে যেতে তার স্বরে ডাকছে। আকাশপানে নাম না জানা পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে নিজের অস্থায়ী ঠিকানায়। কায়নাত মুচকি হাসল চৌধুরী বাড়ির বিশাল দরজায় পা রেখে। পেছনে কায়নাতের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন আজগর চৌধুরী। কায়নাত এবং নিধি আজ বাসে এসেছে। বাসস্ট্যান্ড থেকে আজগর চৌধুরী গিয়ে নিয়ে এলেন দুই নাতনিকে। নিধি কায়নাতকে রেখে বাড়ি প্রবেশ করল। পিছু ফিলে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আসেন ভেতরে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। মুখের উপর নিকাবটা উঠিয়ে পা রাখল অন্দরে। ড্রয়িং রুমে বাড়ির মেয়েরা কায়নাত আর নিধির অপেক্ষায় বসেছিল এতক্ষণ। ওরা ফিরতেই মাহি, জয়া, সুহা সব ঝাঁপিয়ে পড়ল। কায়নাতকে সুহা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ওমা, দাদি, কই তোমরা? দেখো ওরা চলে আসছে। কায়নাত হেসে ফেলল। সুহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছাড়, মরে যাব এভাবে ধরে রাখলে। সুহা ছেড়ে দিল। উৎফুল্ল হয়ে বলল, বেদ্যব মেয়ে, ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস? ভুলিনি, কলেজ থাকায় সেইভাবে সময় হয় না। রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন আতিয়া বেগম। রেখা বেগম এলেন পিছু পিছু। আতিয়া বেগম কায়নাতকে দেখেই ডুকরে উঠলেন। যত্ন করে বুকের মধ্যে আবদ্ধ করে আদুরে হাত রাখলেন মাথায়। কায়নাত দাদিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারল না। বাচ্চাদের মতো কেঁদে উঠল। আতিয়া বেগম বললেন, কতদিন পর তোরে দেখলাম বনু, ভালো আছিস তুই? কায়নাত মাথা নাড়ল, বলল, খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো, খুব ভালো। তোর কথা শুনে আমি এখন আরও বেশি ভালো আছি। তোর কথা খুব মনে পড়ে। বলতে বলতে গলা ভিজে এলো আবার। কায়নাত দাদিকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিল। গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, বুড়ি, কান্না থামাও, এখন এসেছি না, তোমার শাড়ির আঁচল ছেড়ে যাবই না, দেখে নিও। আতিয়া বেগম হেসে ফেললেন, বললেন, যাস না, আমার কাছেই থেকে যা। একে একে সবার সাথে দেখা করল কায়নাত। ড্রয়িং রুমেই গায়ের বোরখা খুলে ওড়না মাথায় দিল। শুকনো ঢোক গিলে আশেপাশে তাকিয়ে লতা বেগমকে খুঁজল, কিন্তু পেল না। আতিয়া বেগম কায়নাতের পাশেই বসে আছেন। রেখা বেগম কায়নাত ও নিধির জন্য ঠান্ডা শরবত এনে দিলেন। কায়নাত গ্লাস হাতে নিয়ে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, দাদি, ছোট গিন্নি কোথায়? আতিয়া বেগম কায়নাতের মুখ পানে তাকালেন। মেয়েটার কি ভাগ্য, নিজের জন্মদাত্রী মাকে মা বলে ডাকতে পারে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্দুর ওকে নিয়ে ময়লাপোতা মরে গেছে। লতার নাকফুল ভেঙে গেছে, তাই নতুন একটা কিনতে গেছে। ও, বেশ ভালো। হাসান ভাই আর না, নাজনীন ভাই কোথায়? হাসান বোধহয় এখনও নাক ডেকে ঘুমাচ্ছে, আর নাজনীন বাইরে গেছে, চলে আসবে একটু পরেই। কায়নাত মাথা নেড়ে বলল, তাহলে আমি ফ্রেশ হয়ে নিচে আসি? হ্যাঁ হ্যাঁ, যা, গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে। কায়নাত সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। আজগর চৌধুরী কায়নাতের ঘরে ব্যাগ রেখে গেছেন। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকেই চোখ বন্ধ করে ফেলল। সেই চিরচেনা একলা সময়ের সাথী এই ঘর, ঘরের প্রত্যেকটা কোণা। কায়নাত নজর রাখল পুরো ঘরে। যেমন করে রেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে ঘরটা। কায়নাত এগিয়ে এলো ঘরের ভেতরে। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। ক্লান্ত চোখে চারপাশটা দেখে নিল একবার। এই বাড়ি ছেড়েও যে একদিন চলে যেতে হবে ভাবলেও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কপাল বুঝি কারোর এত খারাপ হয়? সে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় শরীর মেলে দিতেই চোখের পাতা বন্ধ হয়ে এলো। গভীর টানে টেনে নিয়ে গেল বোধহয় ঘুমের দেশে, যেখানে কষ্ট নেই, অভিমান নেই, বুকের যন্ত্রণা নেই, শুধু আছে শান্তি। স্বার্থ নাক কুচকাল। শালার সম্বন্ধী। সে আরাম করে পায়ের ওপর পা উঠিয়ে বসে বলল, জান, আমি ভাবছি তোর বোনকে না পেলে তোকে বিয়ে করে আমার জামাই বানিয়ে ফেলব। আমাকে জামাই বানাতে চাইলে আগে তোর নামে একটা রক্তচাপের রিপোর্ট চাই। স্বার্থ কপাল কুচকে বলল, কেন? অর্ণ ভ্রু না তুলে ফোনে দৃষ্টি রেখে বলল, কারণ আমার শক্তি বেশি। হতভম্ব হয়ে গেল স্বার্থ। শুকনো ঢোক গিলে মাথা চুলকে বলল, তোর রুচি খারাপ। বিয়ে করা বউকে রেখে আমার সাথে শুতে চাচ্ছিস? আমি না, তুই নিজেই আমার কাছে আসতে চাইছিস। স্বার্থ এবার টপিক বদলানোর জন্য খুক করে কেসে উঠল। বলল, তোর চোখে আজকাল আইল্যাশের মতো এত দুঃখ লেগে থাকে কেন? হাস্যকর প্রশ্ন করিস না। হাস্যকর? তোর মধ্যে কি ওয়াইফাই কানেকশন নেই? অর্ণ চোখ তুলে স্বার্থর দিকে তাকালো। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে রেখে বলল, তোকে দেখলেই কানেকশন কেটে যায়।
বাহ, পুরো দিনে সবেমাত্র মুখ খুলল তোর। কি ব্যাপার, কায়নাতের নাম কেউ নিয়েছিল নাকি? ওর নাম মুখে আনবি না। স্বার্থ ভ্রু নাচিয়ে বলল, সামথিং সামথিং না? হুম। বিরক্ত হোস? স্বার্থ উঠে দাঁড়ালো, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত রাখল, বাইরে দৃষ্টি রেখে বলল, ওই যে ছাদের শালিকটাও ভাবছে অর্ণ চৌধুরীর মুখের আবহাওয়া আজ ভীষণ খারাপ। অর্ণ বিরক্ত হলো ভীষণ। স্বার্থ অর্ণকে রেগে যেতে দেখে পরনের লুঙ্গিটা টানটান করে বলল, তোর বোনকে একটু গরম গরম চা দিয়ে যেতে বল, চায়ের সাথে বিষ খেয়ে বসে থাক হারামজাদা। স্বার্থ চুপসে গেল। বেয়াদব মার্কা একটা সুমন্ধি হয়েছে, শালা সব সময় মুখটা শুটকি বানিয়ে রাখে। অর্ণ উঠে দাঁড়ালো, ঘরের বাইরে যেতে যেতে বলল, চল একটু হেঁটে আসি। সন্ধ্যা পেরিয়েছে খানিকক্ষণ আগে। গুলশান চৌধুরী বাড়ির সামনের খোলা রাস্তায় স্বার্থ আর অর্ণ হাঁটছে, সাথে শেহের কিংবা মেহরাব নেই। দুজন নিঃশব্দে পাশাপাশি হেঁটে যাচ্ছে। অর্ণর ভাবভঙ্গি গম্ভীর। স্বার্থ বেশ কিছুক্ষণ চুপ থেকে শুধোয়, ভেরেস্কো নাকি ওর দাদা বাড়ি এসেছে। অর্ণ নিঃশব্দে মাথা নাড়ল। স্বার্থ বলল, পড়শির কারণেই ওর সাথে তোর ঝামেলা হয়েছিল তাহলে? এখন যখন পড়শি ওর হয়েই গেছে, আবার তোর পেছনে লেগেছে কেন? পড়শির কারণেই। পড়শির কারণে কেন? অর্ণ চাপা নিঃশ্বাস ফেলে বলল, পড়শি শুধু ভেরেস্কোর পাওয়া আর টাকা দেখে ওর কাছে গেছে, কিন্তু আমাকে ভুলতে পারেনি। চরিত্রহীন হলে যা হয়, বাট ও যদি আমার কলিজায় হাত দেওয়ার সাহস দেখায়, তাহলে আমি ওর অস্তিত্বই মুছে ফেলব। স্বার্থ মুখ বাঁকালো, দাঁত কিরমির করে বলল, তোর তো মরে যাওয়া উচিত। এমন ফুলের মতো একটা ছোট মেয়েকে এত কষ্ট দিচ্ছিস, আবার ওর দিকে কেউ তাকালে তাকে জানেও মেরে ফেলতে চাচ্ছিস। আসলে তুই চাস কি? তোর জান। কি? ছিটকে এলো কথাটা স্বার্থর মুখ থেকে। অর্ণ ঘাড় ঘুরিয়ে দৃঢ় দৃষ্টি মেলে বলল, ফুলের মতো মেয়ে কাকে বলছিস? তোর কি মরার ইচ্ছে হয়েছে? ফুল বলেছি বলে জানে মারতে চাইছিস? চাইছি। স্বার্থ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। লুঙ্গির গিট থেকে ফোন বের করে বলল, আমার ইম্পর্ট্যান্ট কল এসেছে, এখনই যেতে হবে। বলতে বলতেই অর্ণ স্বার্থর ফোনটা ছো মেরে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। দেখল কেউ কল করেনি। অর্ণ চোখ ছোট ছোট করে শুধায়, যা বলেছি সেটা কর, বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না। স্বার্থ অসহায় মুখ বানিয়ে নিজের মাথার চুল খামচে ধরল। অর্ণর হাত থেকে ফোন দিয়ে পিছু ফিরে হাঁটতে হাঁটতে বলল, চল শালার সম্বন্ধী, তোর বোনের সাথে একটু দেখা করে আসি। অর্ণ এবং স্বার্থ চৌধুরী বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে দেখা মিলল নুসরাতের সাথে। নুসরাত সোফায় বসে বসে লিচু খাচ্ছে। প্রেমের লুক দেখেই কেসে উঠল খুক খুক করে। অর্ণ নুসরাতের পাশে গিয়ে বসে পানি এগিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, আস্তে খা, এমন গরুর মতো খাচ্ছিস কেন? নুসরাত পানি খেয়ে চোখ বড় বড় করে স্বার্থর দিকে তাকিয়ে বলল, তুমি লুঙ্গি পরে বাইরে ঘুরছো স্বার্থ ভাইয়া? স্বার্থ নুসরাতের সামনে এসে বসল, বলল, কয়েকদিন পর তোর বোনকে বিয়ে করে আমি বিবাহিত পুরুষ হয়ে যাব। এখন বিবাহিত পুরুষরা তো লুঙ্গিই পরে, তাই না? অর্ণ ভাইয়া তো পড়ে না। ও পড়ে না কারণ ওর কাজ নেই, সব নষ্ট, মানে অচল। কিন্তু আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। নুসরাত কপাল কুঁচকে বলল, মানে? অর্ণ কটমট করে স্বার্থর দিকে তাকালো। স্বার্থর চুল টেনে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, চল তোকে দেখাই সমস্যা আমার নাকি তোর। স্বার্থকে নিয়ে অর্ণ দোতলায় আসতেই স্বার্থ জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ বড় বড় করে অর্ণর দিকে তাকিয়ে বলল, তুই কি গিয়ে অর্ণ? এর জন্যই বুঝি বিয়ে করা বউকে এখনো তোর ঘরে নিসনি, তাই না? ছি, তুই শেষে আমার সাথে? ভাবতেও শরম করছে আমার। দুদিন পর তোর বোনের বাচ্চার বাপ হব, আর তুই কিনা আমার সাথেই? অর্ণ রাগে টকবক করছে। সব বাঁদরের দোল জুটেছে কপালে। অর্ণ 3 তলার সিঁড়িতে পা রেখে গমগমে কণ্ঠে বলে গেল, আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না আমি। দরকার হলে আজীবন এই বাড়িতেই আমার কাছে রেখে দিব। স্বপ্ন দেখা বন্ধ করে দে। কায়নাত ঘুম থেকে উঠে দেখল ঘড়ির কাঁটায় রাত 9টা বেজে 27 মিনিট। কায়নাত আড়মোড়া ভেঙে হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে নিধি বসে আছে দাদির পাশে। একটু পরেই খাবারের ব্যবস্থা করা হবে। কায়নাত দেখল লতা বেগম ডাইনিং টেবিলে খাবার এনে রাখছেন। লতা বেগমকে দেখেই যেন বুকটা ধক করে উঠল। এই মহিলা তার জন্মদাত্রী মা, অথচ সে মায়ের সামনে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরতে পারছে না, কিংবা কায়নাতের একটুও ইচ্ছে করছে না লতাকে জড়িয়ে ধরে থাকতে। সে লম্বা শ্বাস টেনে লতার নিকটে গিয়ে গেল। লতা কায়নাতকে দেখেই মুখ গম্ভীর করলেন। কায়নাত সালাম দিয়ে বলল, ভালো আছেন ছোট গিন্নি? লতা বেগম বললেন, ভালো আছি, তুই ভালো আছিস? জি, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা,
ছোট একটা বাক্য বলেই তিনি সরে গেলেন। কায়নাতের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। নিদারুণ ব্যথায় বুক ফেটে যাচ্ছে। এই দুঃখ কি কখনো শেষ হবার মায়? সে দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে সোফায় বসল দাদির পাশে। তখনই সদর দরজা পেরিয়ে প্রবেশ করল শ্যামবর্ণের কালো পাঞ্জাবি পরিহিত নাজনীন। কায়নাত সেদিকেই তাকিয়েছিল। হঠাৎ নাজনীনকে দেখেই মুচকি হাসল। গলা চড়া করে বলল, নাজনীন ভাই, ভালো আছো? নাজনীনের পা থেমে গেল এই একটা ডাকে। অতি পরিচিত সেই কণ্ঠে বুকের ভেতর ধুকধুক শুরু হয়ে গেল। মস্তিষ্ক যেন বারে বারে বলছে, নাজনীন, তুই ভুল শুনেছিস। নাজনীন শুকনো ঢোক গিলে সামনে তাকালো। ওই তো কায়নাতের মুখে মিষ্টি হাসি, যে হাসিতে নাজনীন হাজারবার নিজেকে খুন করেছে। কায়নাত উঠে এলো, সামনে এসে বলল, এত রাত অবধি কথাই ছিলে নাজনীন ভাই? নাজনীন গলা ভেজালো, কপাল বেয়ে ঘাম ছুটে যাচ্ছে। সে অস্থির হয়ে বলল, পরে কথা বলি বুড়ি, আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলেই সে হনহন করে সামনে থেকে চলে গেল। কায়নাত কপাল কুচকে ওর চলে যাওয়া দেখল। বিড়বিড় করে বলল, ওনার আবার কি হলো? রাতে খাওয়া দাওয়া হলো। নাজনীন খেতে নিচে নামেনি, তাই তাকে ঘরে খাবার দিয়ে আসা হয়েছিল। কায়নাত খাওয়া দাওয়ার পর বিশাল ছাদে এসে এক কোনায় পাটি বিছিয়ে বসল। খানিকক্ষণ পর আতিয়া বেগম উঠলেন ছাদে। চানের আলতো আলোয় দেখলেন কায়নাত চুপচাপ পাটিতে বসে আছে। তিনি এগিয়ে গেলেন। কায়নাতের পাশে বসতেই কায়নাত দাদিকে দেখে মুচকি হাসল। দাদির কোলে মাথা রেখে আকাশপানে তাকিয়ে বলল, দাদি, তুমি এত ভালো কেন? আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কারণ আমি তোর দাদি। আজ তোমায় আমার হৃদয় মাঝারে কিছু লুকোনো কথা বলি বুড়ি, বল। কায়নাত বেশ কিছুক্ষণ চুপ রইল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদি জানো, এই বুকের ভেতর কত কিছু জমে আছে। আমার বুকের চিৎকার কারোর কাছে পৌঁছায় না। সবার সামনে আমি চুপ করে থাকি, হাসি খুশি থাকি, কিন্তু ভেতরে আমি একটা কাঁচের ভাঙা গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ। জোর করে বিয়েটা মানতে হয়েছিল, ভালোবাসা তো ছিলই না। আর এখন তোমার নাতিও আমাকে ছেড়ে চলে যেতে চায়। ভালো না বেশে তার প্রতি কেন এত টান দাদি? আমি তো কখনো জোর করিনি, শুধু একটু বুঝে নিলেই হতো। আমার চোখের ভাষা কেউ পড়ে না দাদি, কেউ না। কায়নাত দাদির কোল শক্ত করে আঁকড়ে ধরে, চোখ বুঁজে ভেজা গলায় বলে, তোমার কোলে এলেই মনে হয় কেউ একজন আছে যে আমার ভীষণ আপন, একদম আত্মার মিলন। মনে হয় কেউ একজন আছে যে আমাকে একটু হলেও বোঝে। এইটুকুই তো চেয়েছিলাম, একটু বোঝা, একটু নিজের বলার মতো মানুষ। দাদি হয়তো মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছেন। কায়নাতের কপালে এক ফোঁটা চোখের পানি ছিটকে এলো। সে ভেজা গলায় আবার বলে, আজ একটা কথা না বলে পারছি না দাদি। এই বুক কেমন যেন ভার হয়ে গেছে, আর টানতে পারছি না। জানো, আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম তোমার নাতি আর আমার মাঝে হয়তো একটা বোঝাপড়া গড়ে উঠবে। ভালোবাসা না থাকুক, একটু সহানুভূতি, একটু পাশে থাকার অনুভূতি তো থাকবে। কিন্তু ওনার চোখে আমি সবসময় একটা জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক ছিলাম। একটা ছায়া হয়ে থেকে গেছি, কাঁধে থাকা একটা দায়িত্বের মতন। চোখের পানি গড়িয়ে দাদির শাড়ির আঁচল ভিজে এলো। তবুও আমি চুপ ছিলাম। না ভালোবেসে বিয়ে করলেও আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম দাদি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ওই রুক্ষ, সেই কঠিন, সেই রাগী ছেলেটাকে আমি, যে মুখে কিছু বলে না কিন্তু নীরবে আমার জন্য অপেক্ষা করে। আজ যখন উনি নিজেই আমাকে বললেন আমি তোমাকে ছেড়ে দিব, তখন মনে হয়েছিল আমার জানটা কেউ টেনে ছিঁড়ে বের করছে। বিশ্বাস করো দাদি, আমি ওনাকে তবুও কিচ্ছুটি বলিনি। কিন্তু জানো, আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এই যন্ত্রণা কিভাবে বোঝাবো তোমায়? একটা সম্পর্ক শেষ হয়ে গেলে শুধু একটা মানুষ যায় না দাদি, সাথে করে নিয়ে যায় শত শত আশা আর হাজারটা স্বপ্ন। কায়নাত দাদির হাতের মুঠো ধরে ফিসফিস করে বলে, আমি কাঁদি না দাদি, কারোর সামনে কাঁদি না। তোমার কোল ছাড়া আমি কোথাও কাঁদি না। এই কোলটাই তো আমার একমাত্র আশ্রয়, যেখানে আমি কিছু না বলেও সব বলে ফেলতে পারি। আতিয়া বেগম শুধু কায়নাতের মাথায় হাত বুলিয়ে যান। শান্ত গভীর দৃষ্টিতে নাত বউকে দেখেন, যেন তার চোখে লেখা, তুই আছিস, তোর পাশে আমি তো আছি।